বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিজের ঘরে অবস্থান করছো। গত ক্লাসে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় নিয়ে শুরু করেছিলাম। আজকে আমরা সেই অধ্যায় নিয়ে আরো নতুন নতুন আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সার্ভার কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, আপলোড ও ডাউনলোড, ওয়েব ব্রাউজার, ইউআরএল, সার্চ ইঞ্জিন। সার্ভার কম্পিউটার এর একটি অংশ ওয়েব সার্ভার আমরা গত ক্লাসে দেখেছিলাম। পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি সার্ভার কম্পিউটার। এটি হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার কম্পিউটারের সাথে সম্পর্ক ইন্টারনেটের মাধ্যমে। এটি হচ্ছে এখানে অনেকগুলি ওয়েব ব্রাউজার দেখানো হচ্ছে, আর এটি হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। এবার আমরা আসি সার্ভার কম্পিউটারে। সার্ভার এমন একটি কেন্দ্রীয় কম্পিউটার যা নেটওয়ার্কের সাথে যতগুলো কম্পিউটার যুক্ত আছে সেখানে ওই কম্পিউটারগুলিকে সে বিভিন্ন ধরনের সেবা দিবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক অথবা ইন্টারনেটের মাধ্যমে আমরা সার্ভার তৈরি করতে পারি। সার্ভার একটি আসলে বিশেষ কম্পিউটার। এই কম্পিউটারটা নর্মাল কম্পিউটারগুলির মতো না। যদিও আমরা নর্মাল পিসি, ডেস্কটপ পিসি, ল্যাপটপ এগুলোকে সার্ভার তৈরি করতে পারি, তবে ওগুলো সাফিসিয়েন্ট হয় না। কারণ হচ্ছে যে একটি সার্ভারে যদি অনেক ইউজার থাকে, অনেক ব্যবহারকারী থাকে, তাহলে সার্ভার লোড নিতে চিন্তা করে নিতে হয়। এই জন্যই সার্ভার আলাদা পিসি তৈরি করা হয়, আলাদা কম্পিউটার তৈরি করা হয়। এটি অ্যাক্সেস করতে হলে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করতে পারি। ওয়েব সার্ভার, যেটা আমরা গতদিন হোস্টিং সার্ভারের বিষয়ে জেনেছিলাম, যে ওয়েব সার্ভারের ক্ষেত্রে ইন্টারনেটের সাথে যুক্ত থাকাটা জরুরি। কেননা এখানে সার্ভার একজন ইউজারের কাছ থেকে যা রিকোয়েস্ট গ্রহণ করবে এবং যে তথ্যগুলো সে দিবে, নেওয়া দেওয়া করবে, তার জন্য ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। এসব না হলে কিন্তু ওয়েব সার্ভার ঠিকমতো কাজ করতে চায় না। বিভিন্ন অপারেটিং সিস্টেমের মাধ্যমে সার্ভারগুলো চালানো হয়, যেমন উইন্ডোজ সার্ভার 2019, লিনাক্স সার্ভার, ইউনিক্স, FreeBSD ইত্যাদি। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটি সার্ভার আসলে কিভাবে কাজ করে। এখানে দেখো, এই জিনিসটা হচ্ছে ওয়েব সার্ভার, যে সেন্ট্রাল অবস্থায় থাকে। এখানে একজন ক্লায়েন্ট, সে যখন ক্লিক করে তখন সেটি HTTP রিকোয়েস্টের মাধ্যমে ওয়েব সার্ভারে যায়, আর যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে যুক্ত। যখন এই লোকটি একটি মেসেজ পাঠালো, সে বলল যে হ্যালো ওয়ার্ল্ড, তখন এই মেসেজটি রিকোয়েস্টের মাধ্যমে ওয়েব সার্ভারে গিয়ে তারপরে তার ফ্রেন্ড অথবা যার কাছে সে সেন্ড করছে তার কাছে চলে যাচ্ছে মেসেজটা, এবং তার ব্রাউজারেই এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবে। আমরা যে ফেসবুক মেসেজিং করি বা ইমো, ভাইবার ইত্যাদি মেসেঞ্জার ইউজ করি, সব এভাবেই কাজ করে। আবার আমরা যখন ফেসবুকে পোস্ট করি অথবা একটা ইমেল করি অথবা আমার নিজস্ব ওয়েবসাইটে যদি কোনো কিছু আপডেট করি, তখন সব কিছু এইভাবে ওয়েব সার্ভারের সাথে যুক্ত হয়ে আমাকে ব্রাউজারের মাধ্যমে সব কিছু সে শো করবে। এবার আমরা আসি ক্লায়েন্ট কম্পিউটার। ক্লায়েন্ট কম্পিউটার হচ্ছে নেটওয়ার্কের প্রান্তিক ইউজার, অর্থাৎ যে সার্ভারে যুক্ত হয় এবং সার্ভারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে, সেই হচ্ছে ক্লায়েন্ট। এখানে একটি সার্ভারের সাথে অনেকগুলি ক্লায়েন্ট দেখানো হচ্ছে। এখানে যদিও কম্পিউটারই দেখানো হচ্ছে, আসলে শুধু কম্পিউটার না, ল্যাপটপ, মোবাইল ফোন সবকিছুই এইভাবে সার্ভারের সাথে যুক্ত হয়। ক্লায়েন্ট কম্পিউটারকে কিন্তু ওয়ার্ক স্টেশনও বলা হয়ে থাকে। অর্থাৎ যেমন ধরো আমার সামনে যে কম্পিউটারটা, এটা একটা ওয়ার্ক স্টেশন, সেই ইন্টারনেটের মাধ্যমে যুক্ত আছে। বিভিন্ন রকমের ওয়েবসাইটে সে যুক্ত হতে পারে, বিভিন্ন সার্ভারে যুক্ত হতে পারে। আমি এখানে বসে যদি ওই সার্ভারে কাজ করি, তখন ওই সার্ভারের জন্য আমার এই কম্পিউটারটি হচ্ছে ওয়ার্ক স্টেশন। কম্পিউটার কিন্তু যে কোনো অপারেটিং সিস্টেমই হতে পারে। সার্ভার উইন্ডোজ, লিনাক্স যাই হোক না কেন, ক্লায়েন্ট যেই অপারেটিং সিস্টেমই হোক না কেন, সে ওই অপারেটিং সিস্টেমটাকে রিড করতে পারবে, ফলো করতে পারবে।
ক্লায়েন্ট কম্পিউটার বিভিন্ন অপারেটিং সিস্টেমের নাম, যেমন উইন্ডোজ আমরা অনেকেই চিনি, যারা ডেস্কটপ বা ল্যাপটপ পিসি ব্যবহার করি তারা উইন্ডোজ চিনি। তারপরে লিনাক্স আছে, লিনাক্সের বিভিন্ন ভাগ আছে, উবুন্টু, কালি লিনাক্স, কুবুন্টু ইত্যাদি, আর রেড হ্যাট, অনেক রকমের লিনাক্স আছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিংয়ের জন্য বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের জন্য ব্যবহার করা হয়। তারপর অ্যান্ড্রয়েড আমরা সবাই চিনি, আমাদের সবার হাতে স্মার্টফোন থাকে অ্যান্ড্রয়েড। ম্যাক ওএস বা ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, যেটি হচ্ছে অ্যাপল কম্পিউটার তৈরি করে। তারপর iOS, আমরা আইফোন যারা ব্যবহার করি তারা। সোলারিস হচ্ছে সান জাভা কোম্পানির একটি অপারেটিং সিস্টেম। তো এইখানে কিছু অপারেটিং সিস্টেম আমরা কিনে নিতে হয়, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভার্সন আছে। আবার কিছু অপারেটিং সিস্টেম ফ্রি, যেমন লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলো ফ্রি। আর ম্যাক ওএস কিন্তু সরাসরি আমরা কিনতে পারি না, ম্যাক ওএস চালাতে হলে আমাকে একটা ম্যাকিনটশ কম্পিউটার বা অ্যাপল কম্পিউটার কিনে নিতে হবে। সেম গোজ ফর iOS। এবং সোলারিস কিন্তু একটা ফ্রি অপারেটিং সিস্টেম, সেটা যে কোনো ধরনের সিস্টেমে সেট আপ করা যায়। এবার আমরা দেখে নিই যে আপলোড ও ডাউনলোড কি। যেহেতু আমরা ইন্টারনেট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এই দুটো কাজ করেই থাকি সবসময়। আমরা অনেকেই জানি করে থাকি, বাট বিষয়টা ক্লিয়ারলি বুঝি না। কোনো ক্লায়েন্টের নিজস্ব স্টোরেজ, ক্লায়েন্ট বলতে ব্যবহারকারী, আমি, তুমি, তোমরা, যেই হোক না কেন, যেই ইন্টারনেট ব্যবহার করছে, আমি ফেসবুকে লগ ইন করে আছি, অথবা লিঙ্কডইনে লগ ইন করে আছি, বা ইউটিউবে লগ ইন করে আছি, বা ইমোতে ভাইবারে লগ ইন করে আছি। যখন আমি কোনো মেসেজ দিব, অর্থাৎ কোনো কন্টেন্ট দিব, সেটা হতে পারে একটা ছবি, কিছু টেক্সট, কিছু ডকুমেন্ট, যাই করা হোক না কেন, কন্টেন্ট যখন আমি দিব, তখন ওদের ওয়েবসাইটের সার্ভারে সে স্টোরেজে কন্টেন্টটি সেন্ড হবে এবং সে সেটাকে সংরক্ষণ করবে। এই বিষয়টাই হচ্ছে আপলোড। যেমন ফেসবুকে ছবি পোস্ট করতে গেলে আমরা সেটা আপলোড করে থাকি। এখানে আপলোড করা হচ্ছে, দেখা যে কম্পিউটার থেকে ওয়েব সার্ভারে আপলোড করা হয়। আর ডাউনলোড, কোনো ওয়েবসাইট থেকে যদি আমি আমার কম্পিউটারে কোনো ফাইল, ছবি, ভিডিও ইত্যাদি অ্যাপ, যেমন আমরা অনেকে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি, যারা ইউটিউব চালাই তারা ইউটিউবের থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, এই সব কিছু যখন আমার কম্পিউটারে আসে তখন এই বিষয়টা হচ্ছে ডাউনলোড। একটা ওয়েবসাইটে আমি যখন ঢুকবো তখন সেই ওয়েবসাইটটা কিন্তু আমার ব্রাউজারে ডাউনলোড হয়ে যাবে। তো ব্রাউজারের কথা যখন আসলো তখন আমরা দেখি ব্রাউজার, ওয়েব ব্রাউজার আসলে একটি সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে একজন ব্যবহারকারী বা ইউজার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করা, ডাউনলোড অথবা দেখতে পারে। আমি কোনো ওয়েবসাইটে যেতে পারছি, ওয়েবসাইটটাতে আমি কোনো তথ্য দিতে পারছি, কোনো তথ্য গ্রহণ করতে পারছি, ওয়েবসাইটের ছবি আপলোড করতে পারছি, ডাউনলোড করতে পারছি, আমি আমার স্ট্যাটাস দিতে পারছি, ইমেল করতে পারছি, যা কিছুই করি না কেন সেটার জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়। হোক সেটা আমার ফোন, হোক সেটা আমার ল্যাপটপ, হোক সেটা আমার স্মার্ট টেলিভিশন অথবা আমার কম্পিউটার। এই সফটওয়্যারটাই হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। কোনো ওয়েবসাইটে অবস্থিত যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাথে হাইপারলিঙ্ক অবস্থায় থাকে, এবং ওই অবস্থায় থাকার কারণে ওয়েব ব্রাউজার দ্রুত সহজে এই সকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য তথ্যাবলী আমাদেরকে দেখাতে পারে। হাইপারলিঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হাইপারলিঙ্ক নিয়ে আমাদের পরে অনেক কাজ আছে, আমরা হাইপারলিঙ্ক নিয়ে পড়ব ব্যবহারিক অংশে। তো হাইপারলিঙ্ক মানে হচ্ছে যে একটা পেজের সাথে আরেকটা পেজ যুক্ত করা। হাইপার অর্থ হচ্ছে হাইপার টেক্সটের হাইপার, আর লিঙ্ক অর্থ হচ্ছে হাইপার টেক্সটের ডকুমেন্ট যে লিঙ্ক করে। এ নিয়ে আমরা পরে আরও আলোচনা করব বিস্তারিত। তো এটার কিন্তু ওয়েব ব্রাউজারের একটা ক্রেডিট, অর্থাৎ ওয়েব ব্রাউজার হাইপারলিঙ্ক রিড করতে পারে, যার কারণে আমরা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে, একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যেতে পারি। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অপেরা, ইউসি ব্রাউজার, সাফারি,
ব্রেভ অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার। আমি একজন ওয়েব ডেভেলপার, তাই আমার ওয়েবসাইটগুলো তৈরি করে সেগুলো চেক করার জন্য আমাকে বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করতে হয়। যেমন আমার এখানে গুগল ক্রোম সেট আপ করা আছে, এটা হচ্ছে গুগল ক্রোম। আমার এখানে সেট আপ করা হচ্ছে মোজিলা ফায়ারফক্স, এটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স। আমার এখানে সেট আপ করা আছে মাইক্রোসফট এজ, এটা হচ্ছে মাইক্রোসফট এজ। এখানে আমার সেট আপ করা আছে ইন্টারনেট এক্সপ্লোরার, এই হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার। সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন টিম বার্নার্স-লি। তিনি এই ওয়েব ব্রাউজারের নাম দেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তবে হ্যাঁ, আমরা গতদিন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পড়েছিলাম তা আর এটি এক জিনিস নয়। তাই পরবর্তীতে তিনি এই ব্রাউজারের নাম দেন নেক্সাস। পরে 1994 সালে এই ওয়েব ব্রাউজারটি ডিফাঙ্ক্ট হয়ে যায়, আর ব্যবহার করা হয়নি, যেহেতু এরপরে মোজাইক, নেটস্কেপ নেভিগেটরের মতো ভালো ভালো ওয়েব ব্রাউজারগুলো চলে এসেছিল। এখানে আমরা যে ওয়েব ব্রাউজারগুলি দেখছি এগুলি সবই ফ্রি ওয়েব ব্রাউজার। এগুলির জন্য বা এগুলি ডাউনলোড করতে আমাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, শুধুমাত্র ইন্টারনেট যুক্ত থাকলেই হবে। এবার আমরা আসি ইউআরএল। বন্ধুরা, গতদিন তোমরা ডোমেইন নেম সম্পর্কে পড়েছিলে, তারই খালাতো ভাই বলতে পারো ইউআরএল। ইউআরএল এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম বিষয়টা হচ্ছে যে পরিচয়, রিসোর্স অর্থ হচ্ছে যেখানে কোনো তথ্য ভাণ্ডার থাকবে, আর লোকেটর হচ্ছে যে লোকেট করে বা খুঁজে বের করে। এমন এক ধরনের বিশেষ সিস্টেম যা ব্রাউজারের ডোমেইনে, আমরা একটু আগে যে ওয়েব ব্রাউজার দেখেছি সেখানে ডোমেইনে প্রবেশ করানো হয়। ডোমেইনের মধ্যে লিখলেই তখন ইউআরএলটা কাজ করে। কোনো ওয়েব ব্রাউজারের উপরের দিকে অ্যাড্রেস বারে ইউআরএলটি লেখা হয়। সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটি সার্ভারকে লোকেট বা নির্দেশ করতেই কিন্তু ইউআরএল এর প্রয়োজন হয়। এখানে কাজটা কিভাবে করে বলি, সেটা হচ্ছে যে ইউনিক ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস, যেটা নিয়ে আমরা পরে পড়ব। আইপি অ্যাড্রেস কিন্তু 9 থেকে 16 সংখ্যা বিশিষ্ট একটি অঙ্ক। এই আইপি অ্যাড্রেসটা সহজে সংখ্যা মনে রাখা যায় না, কিন্তু নাম মনে রাখা যায় এবং নামকে খুঁজেও বের করা যায়। তাই আমরা ওই নাম খুঁজে বের করার জন্য ইউআরএলটাকে নাম দিয়ে প্রকাশ করব। যেমন এখানে আমরা আমাদের কলেজের ওয়েবসাইটে ইউআরএল দেখতে পাচ্ছি http://www.kudcbd.com। এই ইউআরএলটি আমি যদি ব্রাউজারে টাইপ করি তাহলে আমাদের কলেজের ওয়েবসাইটটি চলে আসবে। এটি আমি তোমাদেরকে গতকালকে ডোমেইনে দেখিয়েছিলাম, তাই আজকে আর দেখাচ্ছি না। এবার আমরা আসি ইম্পর্টেন্ট আরেকটি বিষয়, এর নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন, অর্থাৎ ওয়েবের মাধ্যমে আমি যাতে কোনো কিছু খুঁজে বের করতে পারি এমন একটি সফটওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্যটা আমাদেরকে দেয়। কোনো ওয়েব ব্রাউজারের উপরের দিকে অ্যাড্রেস বারে আমরা সার্চ করে নিতে পারি। যখন কোনো তথ্য সার্চ করা হয় তখন এটি নিজের কাছে জমা রাখা কোটি কোটি ওয়েব পেজের যে তথ্য আছে সেখান থেকে বাছাই করে দরকারি তথ্যটি বা পেজটি আমাদেরকে লিঙ্ক হিসেবে দিয়ে দিবে। বিষয়টা হচ্ছে আমি যখন একটি ওয়েবসাইট তৈরি করি, কোনো ওয়েব ডেভেলপার একটা ওয়েবসাইট তৈরি করে যখন পাবলিশ করে তখন এই সার্চ ইঞ্জিনে সেটা অটোমেটিকলি অন্তর্ভুক্ত হয়। কীভাবে হয় সেটাই আমরা এখন দেখব। ওয়েব সার্চ ইঞ্জিন একটি প্রোগ্রাম, এটা একটি স্পাইডার প্রোগ্রাম বা ওয়েব ক্রলার প্রোগ্রাম বলে। ওয়েব ক্রলার প্রোগ্রামটা হচ্ছে যে এটা এক ধরনের রোবট বা বট প্রোগ্রাম। সে কী করে, সারাক্ষণ বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঘুরতে থাকে। ওয়েবসাইটে ঘুরে সে ওয়েবসাইটের যে তথ্যগুলো আসে সেগুলোকে সংগ্রহ করে, আবার ওয়েবসাইটে যখন নতুন তথ্য আসে সেটাও সে সংগ্রহ করার জন্য পুনরায় ওয়েবসাইটে আবার যায়। অর্থাৎ সে তার কাজই হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে প্রতিদিন ঘুরে দেখা যে ওই ওয়েবসাইটে কোনো নতুন তথ্য আছে কিনা, থাকলে সেটা থেকে যে প্রয়োজনীয় তথ্যটা কিওয়ার্ডগুলো
সে তার নিজের ডাটাবেজে সেভ করে রাখে। কোথায়? ধরেন google.com হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। সে কী করে, তার ক্রলার যে প্রোগ্রামটি বা স্ক্রলার বা স্পাইডার প্রোগ্রামটি সে কী করে, সব ওয়েবসাইটে ঘুরতে থাকে, প্রতিনিয়ত ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে গুগলের ডাটাবেজে সেভ করে রাখে। শুধু টেক্সট এবং ইমেজ এখানে বেশি ম্যান্ডেটরি থাকে। তো আমি যখন কোনো তথ্য খুঁজি তখন ওয়েব ক্রলার বা সার্চ ইঞ্জিন সেখানে হাজির হয়ে তথ্যগুলো নিয়ে নেয় এবং আমাকে শো করে। 1990 সালে প্রথম কার্যকরী সার্চ ইঞ্জিন আবিষ্কার করেন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর জেরার্ড সালটন। 1991 সালে টিম বার্নার্স-লি সার্চ ইঞ্জিনের জন্য প্রথম ভার্চুয়াল লাইব্রেরি সেট আপ করেন। গুগল সার্চ ইঞ্জিন বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন। 1998 সালে গুগল তাদের যাত্রা শুরু করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তোমরা আমার পেজে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সবসময় আমার সাথে যুক্ত থাকবে। কোনো ধরনের প্রশ্ন করলে কোনো চিন্তা না করেই সোজা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনো সমস্যা নেই। আমার ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদিতে মেসেজ দিয়ে আমাকে কোশ্চেন জেনে নিতে পারো, উত্তর জেনে নিতে পারো, কোনো কিছু না বুঝলে আমাকে জেনে নিতে পারো। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক সুন্দর জিনিস পড়ব, যেগুলো আমাদের অনেক শিক্ষণীয় এবং টিউটোরিয়াল। নেক্সট ক্লাসেই আসলে আমরা আমাদের থিওরিটিক্যাল যা কিছু আছে সেগুলো শেষ করে ফেলব। পরবর্তী ক্লাসে এরপরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের ঘরে অবস্থান করো। তোমাদের বাবা মা ভাই বোন সবাইকে নিজের ঘরে থাকতে বলো। একদম অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হও না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।